প্রিয় ছাত্রছাত্রীরা, জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমি এম স্যার। তো আজকে তোমাদের সঙ্গে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মানুষেরই ছবি। কিভাবে আদিম গুহাবাসী মানুষ ধাপে ধাপে এগিয়ে আধুনিক হয়েছে, সরল থেকে এই যে জটিল হয়েছে বর্তমানে মানুষ, এই প্রক্রিয়া ধারাবাহিক একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া ধারাবাহিক ক্রমবিকাশের প্রক্রিয়া। তো এই ধারাবাহিক ক্রমবিকাশের ফলে যে আদিম থেকে আধুনিক, সরল থেকে জটিল তৈরি হয়েছে, শুধু মানুষ কেন, যে কোনো প্রাণী, সেই প্রক্রিয়ার নাম হলো অভিব্যক্তি। জৈব বিবর্তন বা অভিব্যক্তি, যাকে ইংরাজিতে বলা হয় ইভ্যালিউশন। ল্যাটিন শব্দ ইভলভার থেকে এই ইভলিউশন কথাটির উৎপত্তি হয়েছে। আর ইভলিউশন কথার অর্থ হলো ক্রমবিকাশ। বিজ্ঞানী হাওয়ার্ড স্পেন্সার প্রথম এই ইভলিউশন শব্দটি প্রচলন করেন 1852 খ্রিস্টাব্দে। তো দেখে নেওয়া যাক জৈব বিবর্তন বা অভিব্যক্তি অর্থাৎ ইভলিউশন কি। পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব ছিল এককোষী এবং সরল প্রকৃতির। ওই এককোষী সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল এবং বহুকোষী জীবের সৃষ্টি হয়। এরপর যুগ যুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে আধুনিক কালের জীবসমূহের উৎপত্তি হয়েছে। ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হওয়ার এই যে পদ্ধতি, এই পদ্ধতিই হলো জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি। দেখো, ছবিতে দেখতে পাচ্ছ নিচের দিক থেকে সিঙ্গেল সেল, সেখান থেকে ইউনিসেলুলার প্রাণী, এককোষী প্রাণী, সেখান থেকে উদ্ভব হয়েছে কর্ডাটা, তারপরে লোভ ফিন্ড, তারপরে অ্যামফিবিয়া বা উভয়চর, তারপর সরীসৃপ এলো। সেখান থেকে আদিম মানুষ আরও রূপান্তরিত হয়ে আরও একটু উন্নত হলো, হোমো ইরেক্টাস, এবং তারপরে আরও উন্নত হয়ে হোমো স্যাপিয়েন্স, এবং আধুনিক মানুষ আমরা যারা, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এই হলো ইভলিউশনের ব্যাপার। তো ইভলিউশন কাকে বলে, সংজ্ঞা হিসাবে কি বলা যেতে পারে? যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় ধারাবাহিক পরিবর্তন ও ক্রমিক রূপান্তরের মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ সরল উদ্বংশীয় জীব থেকে নতুন ও অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব এবং ক্রমবিকাশ ঘটে, তাকে জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলে। চার্লস ডারউইন অভিব্যক্তিকে পরিবর্তন সহ বংশক্রম বলে অভিহিত করেছে। এবারে দেখে নেব এই অভিব্যক্তির প্রকারভেদ। সাধারণ অর্থে এই অভিব্যক্তি দুই প্রকার। একটা হচ্ছে রাসায়নিক অভিব্যক্তি, আর একটি হলো জৈব অভিব্যক্তি বা বায়োজেনি। প্রাণের উৎপত্তির সমস্যাটি বুঝতে হলে অবশ্যই এই ধরাপৃষ্ঠে জৈব অণুগুলির উৎপত্তি সম্পর্কে জ্ঞান থাকা দরকার, কারণ জৈব অণুগুলো থেকেই জীবের সৃষ্টি। তাহলে জীব সৃষ্টি ইতিহাস জানতে গেলে আগে আমাদের জানতে হবে জৈব অণুগুলো সম্পর্কে। তো সেই জৈব অণুগুলো কিভাবে তৈরি হলো, সেই প্রক্রিয়াটা হচ্ছে রাসায়নিক অভিব্যক্তি। যে পদ্ধতিতে অজৈব রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত জৈব যৌগের পরিবর্তনে জীবদেহের ক্রমবিকাশ ঘটে, তাকে রাসায়নিক অভিব্যক্তি বা রাসায়নিক বিবর্তন বলে। অর্থাৎ কিনা অজৈব রাসায়নিক পদার্থ থেকে জৈব যৌগ সৃষ্টি। জীব সৃষ্টির
প্রাক মুহূর্তে, জীব সৃষ্টির আগে রাসায়নিক অভিব্যক্তির ফলেই প্রথম জীবকোষ গঠিত হয়। অর্থাৎ রাসায়নিক অভিব্যক্তি জৈব অভিব্যক্তিকে সাহায্য করে। প্রাণ প্রথম কিভাবে উৎপন্ন হয়েছিল সে প্রশ্নের উত্তর তখনও অজ্ঞাত রয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তর খোঁজার অর্থ হল বহু শত কোটি বছর পিছনে সময়ে ফিরে দেখা এবং প্রাণ যখন প্রথম আবির্ভূত হয়েছিল সে সময়ে পৃথিবীর অবস্থা কী থেকে কীরকম থাকতে পারত তার অনুমান করার চেষ্টা করতে হবে। বিজ্ঞানী অপারিন 1920 খ্রিস্টাব্দে তার মত ব্যক্ত করেন যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল জৈব যৌগে পরিণত হয়েছে বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক বিকিরণের ফলে। পরবর্তীকালে বিজ্ঞানী হ্যালডেন 1930 খ্রিস্টাব্দে জীব সৃষ্টি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। জীব সৃষ্টি সম্পর্কে অপারিন ও হ্যালডেনের এই যে যৌথ মতবাদ, এটাই হলো রাসায়নিক বিবর্তনবাদ। আমরা এবার দেখব রাসায়নিক বিবর্তনবাদ অর্থাৎ অপারিন এবং হ্যালডেনের মতবাদ, একটু বিস্তারিতভাবে দেখব। প্রথমে দেখো জৈব যৌগের উৎপত্তি। আগে জৈব যৌগ তৈরি হতে হবে, তো তবেই তো জীব তৈরি হবে। তো যেই জৈব যৌগ কিভাবে তৈরি হলো? বিভিন্ন প্রকারের জৈব যৌগ ধাপে ধাপে সৃষ্টি হয়েছিল, একসাথে তো সব তৈরি হয়ে যায়নি, ধাপে ধাপে তৈরি হয়েছিল। 1 নম্বর, প্রথমে কি হয়েছে? হাইড্রোকার্বন সৃষ্টি। নাম শুনেই বুঝতে পারছো, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণ, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। প্রথম যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল সেটি হলো হাইড্রোকার্বন, যেমন অ্যাসিটিলিন C2H2, মিথেন CH4, ইথিলিন C2H4। এইভাবে কার্বন এবং হাইড্রোজেনের বিভিন্ন অণু মিলিত হয়ে, বিভিন্ন সংখ্যায় মিলিত হয়ে তৈরি করছিল হাইড্রোকার্বন। 2 নম্বর দেখ, কার্বনের অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠন। এবারে কি করছে? সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি হয়েছিল অক্সি ও হাইড্রক্সি যৌগ। অক্সি অর্থাৎ জারকধর্মী এবং হাইড্রক্সি অর্থাৎ বিজারকধর্মী। তো সেই অক্সি এবং হাইড্রক্সি যৌগগুলো কী ছিল? অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড। এর পরের ধাপ শর্করা সৃষ্টি, কার্বোহাইড্রেট। হাইড্রক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন রকম শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি সৃষ্টি করল। পরের ধাপ স্নেহ পদার্থ তৈরি বা ফ্যাট, লিপিড, ফ্যাট এগুলো তৈরি। অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার গঠন করে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। আদি সমুদ্রে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট বা স্নেহ পদার্থ সৃষ্টি হয়। তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি। হাইড্রোকার্বন যৌগগুলো অ্যামোনিয়া ও জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গঠন করে ফেলল। তাহলে শর্করাও তৈরি হয়ে গেল, স্নেহ পদার্থও তৈরি হয়ে গেল, অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ কিনা প্রোটিন তৈরি হয়ে গেল। এবারে 2 নম্বর বলছে জৈব যৌগের মিশ্রণ। ওই যে সমস্ত জৈব যৌগ তৈরি হলো ওদের মিশ্রণ। বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সমুদ্রের জলে মিশে সৃষ্টি হয়েছিল হট ডাইলিউট স্যুপ, গরম তরল স্যুপ। পরীক্ষায় কোশ্চেন আছে হট ডাইলিউট স্যুপ কি? তাহলে বিভিন্ন জৈব যৌগ মিশে, জলের সঙ্গে মিশে তৈরি হয়েছিল হট ডাইলিউট স্যুপ। 3 নম্বর জটিল যৌগের উৎপত্তি। এইবারে আস্তে আস্তে ধাপে ধাপে জটিল হচ্ছে। ওই হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপের বিভিন্ন জৈব যৌগগুলি কাছাকাছি আসার ফলে
বিভিন্ন জটিল যৌগ বিক্রিয়া করে বিভিন্ন জটিল যৌগ তৈরি হচ্ছে, যেমন পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি জটিল পদার্থ তৈরি হলো। 4 নম্বর ধাপ, নিউক্লিক অ্যাসিড গঠন। নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। বিজ্ঞানীরা মনে করেন প্রথমে যে নিউক্লিওটাইড তৈরি হয়েছিল সেটি হলো আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং পরবর্তীকালে তৈরি হয়েছিল ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডও তৈরি হয়ে গেল। ব্যাস, এইবারে পরের ধাপে যাচ্ছে প্রোটোবায়ন্ট বা প্রোটোশেলের উৎপত্তি। প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কলোয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়াসার্ভেট বলা হয়। কোয়াসার্ভেট হলো লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটি সত্তা যাতে কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে। কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী অপারিন 1920 খ্রিস্টাব্দে। তার মতে এই কোয়াসার্ভেট থেকেই আদি কোষ সৃষ্টি হয়েছিল। অনেক পরে বিজ্ঞানী ফক্স 1965 সালে তিনি মত দেন যে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। মাইক্রোস্ফিয়ার হলো অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন। কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রোটোশেল উৎপন্ন হয়েছিল। সুতরাং প্রথম কোষ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলের তলায়। এই কোয়াসার্ভেট দেখো, দ্বিস্তরীয় পর্দা আবৃত হয়ে ভিতরে প্রোটিন প্রায় অর্ধেকটা এবং বাকি অর্ধেকটা লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। ওদিকে মাইক্রোস্ফিয়ারের চিত্র কি, পুরোটাই প্রোটিন, বাইরে একটা অর্ধবেদ্য পর্দা। এবং এই কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ারের সঙ্গে যদি ওই আরএনএ বা ডিএনএ নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে গেল প্রোটোবায়ন্ট বা প্রোটোশেল। তো রাসায়নিক পরিবর্তনের চিত্রটা সংক্ষেপে ঠিক এই রকম। দেখো, প্রথমে মুক্ত অণু কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তারা যুক্ত হলো হয়ে তৈরি হলো CH4 মিথেন, NH4 অ্যামোনিয়াম আয়ন, এইভাবে, এবং জলীয় বাষ্প H2O। দ্বিতীয় দশায় ওই অজৈব যৌগ থেকে তৈরি হলো সরল জৈব যৌগ, অ্যামাইনো অ্যাসিড, শর্করা, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন ইত্যাদি। এবং তৃতীয় দশায় সেই সরল জৈব যৌগ থেকে সৃষ্টি হলো জটিল জৈব যৌগ। কোনগুলো? ওই নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, লিপিড আর ফ্যাট মিশে যে পলিস্যাকারাইড তৈরি করলো, শর্করা শর্করা মিলে, এইগুলো হলো জটিল জৈব যৌগ তৈরি। তো এই যে মতবাদ অপারিন এবং হ্যালডেন দিয়েছিলেন তা কতটা যুক্তিযুক্ত সেটার উপরে কাজ করেছিলেন দুইজন বিজ্ঞানী, একজন হলো মিলার আর একজন হলো উরে। বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করে পরীক্ষা দ্বারা বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে তথ্য দেন এবং প্রমাণ করেন অপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে অনুমান সত্য। এই পরীক্ষার দ্বারা মিলার এবং উরে পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করার প্রয়াস করেন। টানা 18 দিন ধরে পরীক্ষাটি বারবার করতে থাকে। যে যন্ত্র নিয়েছিল সেই যন্ত্রের বিভিন্ন অংশগুলো দেখো, তড়িৎ সংযুক্ত টাংস্টেন তার নির্মিত দুটি ইলেকট্রোড, ওই ইলেকট্রোড দিয়ে তড়িৎ প্রবাহিত করা হবে। এছাড়া গোলাকার কাঁচের ফ্ল্যাক্স আর ছিল গোলতল ফ্ল্যাক্স, ইউ আকৃতির কাঁচের নল,
এবং ঘনীভবন যন্ত্র। দেখো ছবিটা ভালো করে দেখো, মিলার ও উরের পরীক্ষাগারে যে যন্ত্রটি ব্যবহার হয়েছিল সেই যন্ত্রের ছবি। এবার আমরা দেখব পরীক্ষাটা কিভাবে হয়েছিল, মিলার ও উরের পরীক্ষা। প্রথমে তারা বড় গোলাকার কাঁচের ফ্লাক্সে মিথেন CH4, অ্যামোনিয়া NH3 এবং হাইড্রোজেন H2 এই তিনটি গ্যাস 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন। তাহলে ওই তিনটি গ্যাস উপরে ওই গোল কাঁচের ফ্লাক্সের মধ্যে রাখা আছে। ছোট গোলতল ফ্লাক্সে থেকে ফোটানো, দেখো নিচে যে ছোট গোলতল ফ্লাক্স, সেখানে জল রাখা আছে, নিচে আগুন দেওয়া আছে, জল ফুটছে। ওখান থেকে ওই যে জলীয় বাষ্প নলের মাধ্যমে গোলাকার ফ্লাক্সে আসে, যেখানে ওই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আছে। এবার টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে বড় গোলাকার ফ্লাক্সে প্রায় 60,000 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগ করা হয়। 60,000 ভোল্ট মানে এখন আগে আদিম পরিবেশে যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার কৃত্রিমভাবে তৈরি করা হলো। ছোট ফ্লাক্সের জলকে ক্রমাগত উত্তপ্ত করার ফলে জলীয় বাষ্প প্রবাহিত হতে থাকছে। আর তারপরে ঘনীভবন যন্ত্রে, কন্ডেন্সার যে সেট করা আছে, ঘনীভবন যন্ত্রে উৎপন্ন জৈব যৌগ ওই ইউ আকৃতির নলে জলীয় মাধ্যমে জমা হয়। 1 সপ্তাহ ধরে এই ঘটনা চলার পর উৎপন্ন যৌগকে ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়। উৎপন্ন পদার্থগুলি হল গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া এবং আরও অন্যান্য যৌগ। এছাড়াও তিনি অ্যাডেনিন উৎপন্ন করতেও সক্ষম হয়েছিলেন। এই সমস্ত যৌগগুলো, এইগুলো হচ্ছে জৈব যৌগ। এগুলি প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান। এর দ্বারা প্রমাণিত হয় যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ অর্থাৎ প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদানের সৃষ্টি হয়। কীরকম? মিলার এবং উরে পরীক্ষায় নিয়েছিলেন অজৈব যৌগ মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে। সেখান থেকে তৈরি হলো কি উৎপন্ন পদার্থ কি গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া। এগুলো সবই হলো জৈব যৌগ, প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান। তাহলে এই গেল আমাদের রাসায়নিক বিবর্তন। এই প্রসঙ্গে একটু জেনে রাখবো, এই রাসায়নিক বিবর্তন হওয়ার আগে আমাদের এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, সে সম্পর্কে একটু জানব। বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ। এই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হচ্ছে মহাবিশ্বের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে এ পর্যন্ত চলে আসা ধারণাগুলির মধ্যে অন্যতম এবং সর্বাধিক গ্রহণযোগ্য। কি এই বিগ ব্যাং? বিজ্ঞানীদের ধারণা 15 বিলিয়ন বছর আগে আমাদের এই মহাবিশ্ব একটি অসীম অথবা অতি ক্ষুদ্রকার ভর সম্পন্ন অতি উত্তপ্ত বিন্দুতে পঞ্জীভূত ছিল। পদার্থবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় সিঙ্গুলারিটি। এরপর মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে ঘটল বিরাট ও অকল্পনীয় এক বিস্ফোরণ। ইতিমধ্যে তাপমাত্রা নেমে এলো প্রায় 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মূলত এটিই ছিল বিগ ব্যাং, ওই বিস্ফোরণ। তারপর অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে মহাবিশ্বের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে বিভিন্ন পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সবগুলো যুক্ত হয়ে তৈরি হলো বিভিন্ন রকমের পরমাণু। সেই পরমাণুগুলো ছোট ছোট কণা বাতাসে ধূলিকণার মতো বা মেঘের মতো ঘুরতে থাকলো মহাকাশে। সেই সব ধূলিকণা মেঘের মতো ঘুরতে থাকলো। ওই ধূলিকণার পুঞ্জ
বা মেঘের মতোই যে ধূলিকণার পুঞ্জ, সেগুলোকে বলা হয় নেবুলা। তো কালের বিবর্তনে যে নেবুলার জন্ম হয়েছিল সেগুলোর মধ্যে শুরু হলো এক ধরনের ফিউশন রিয়াকশান। ফিউশন রিয়াকশান হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুগুলো পরস্পর সংঘর্ষ করে বৃহদাকার পরমাণুতে পরস্পর যুক্ত হয়ে বৃহদাকার পরমাণুতে পরিণত হচ্ছে। পাশাপাশি নেবুলার প্যাটার্ন বা সাইজও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকলো। এমন একটি পর্যায়ে এলো যখন নেবুলা এক ধরনের বৃত্তাকার চাকতির মতো গঠন প্রাপ্ত হলো। ওই চাকতি সদৃশ রিংয়ের কেন্দ্রস্থলে আবির্ভাব হতে লাগলো এক অতি বৃহৎ আকৃতির গোলাকার বল। যতক্ষণ না পর্যন্ত ফিউশন রিয়াকশন শুরু হতো ততক্ষণ পর্যন্ত ওই দানবীয় বলটি অত্যন্ত উত্তপ্ত হতে থাকে। আর সেই দানবীয় উত্তপ্ত বলটি হলো আমাদের আজকের সূর্য। অন্যদিকে যে চাকতি সদৃশ রিংগুলো গঠিত হয়েছিল সেগুলির মধ্যে শুরু হতে থাকলো অতিমাত্রায় সংঘর্ষ। এই সংঘর্ষগুলো ঘটতে থাকে এবং বিভিন্ন কণা পরস্পর মিলে মিশে ধারাবাহিকভাবে আজকের এই সমস্ত সৌরজগৎ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সব আবির্ভাব হলো। এইভাবেই আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাং থিওরি দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টির কাহিনী বিজ্ঞানীরা তুলে ধরেছে। তো পৃথিবী তৈরি হয়ে যাওয়ার পরে অনেক অনেক বছর ধরে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকায় উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার পরে এই রাসায়নিক বিবর্তন ঘটতে থাকে এবং জীব সৃষ্টির যে প্রাথমিক কণা, জৈব অণু তৈরি হয় এবং সেখান থেকেই আস্তে আস্তে জৈব বিবর্তনের দিকে এগিয়ে চলে। এবার আমরা দেখব জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি, যাকে বলা হয় বায়োজেনি। যে মন্থর, গতিশীল, ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরল জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বা বায়োজেনি বলে। অর্থাৎ কিনা সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি, এটি হলো জৈব অভিব্যক্তি বা বায়োজেনি। কীভাবে হয় তা একটা ছকের মাধ্যমে দেখো। ওই যে তৈরি হয়েছিল রাসায়নিক বিবর্তনের ফলে যে তৈরি হয়েছিল শেষ দিকে, যেমন নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন প্রোটিন, ওই যে কোয়াসার্ভেট গঠন, প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল, তাদের থেকে তৈরি হলো প্রাথমিক কোষ, যেটাকে বলা হয় প্রোটোবায়ন্ট। এবং ওই কোষের পরিস্ফুরণ, বৃদ্ধি, বিভাজন দ্বারা এই সমস্ত প্রক্রিয়া ঘটছে, এগুলোকে বলা হয় বায়োজেনি। তারপরে কগনোজেনি দশা। এখানে কি হয় না, প্রাথমিক কোষ বিভিন্ন পুষ্টি সংগ্রহ করতে ব্যস্ত হয়। অর্থাৎ কিনা পরজীবী, মিথজীবী, রাসায়নিক সংশ্লেষকারী, সালোক সংশ্লেষকারী, অর্থাৎ পুষ্টি, তাদের বেঁচে থাকার জন্য পুষ্টি সংগ্রহের তাগিদ দেখা দেয় এবং সেই সমস্ত কাজকর্ম চলতে থাকে। এটা হলো কগনোজেনি। এবং ওই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া প্রথম তৈরি হয়। ওই ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করার ফলে পরিবেশে মুক্ত অক্সিজেন নির্গত করে এবং পরিবেশে মুক্ত অক্সিজেন এবং আসার পরে সবাত শোষণকারী জীবের উৎপত্তি হয়। অক্সিজেনের আবির্ভাবের পরে এই সবাত শোষণ, অক্সিজেনের শ্বাসকর্য করা এরকম প্রাণীর আবির্ভাব। তাহলে প্রথমে এই সংক্ষিপ্তসার একটু দেখে নেওয়া যাক জৈব বিবর্তনের। নিউক্লিক প্রোটিন মানে নিউক্লিক অ্যাসিড প্রোটিন, এরা এখান থেকে তৈরি হলো প্রোটোভাইরাস। প্রোটোভাইরাস হচ্ছে ভাইরাসের পূর্বের দশা, প্রোটোভাইরাস। সেখান থেকে তৈরি হলো ভাইরাস। তাহলে পৃথিবীতে সব থেকে প্রথম জন্ম হয়েছিল ভাইরাস। এই যে ভাইরাস আমাদের এখন অসুবিধা তৈরি করছে, নানা রকম রোগ ছড়াচ্ছে, করোনা ভাইরাস, এই রকম কোনো এক আদিম ভাইরাস প্রথম তৈরি হয়েছিল। তবে ভাইরাসটা জীব নয়, জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু।
বাইরে জড়ের মতো থাকে, কিন্তু কোনো দেহে ঢুকলে তখন সে জীবের মতো আচরণ করে, বংশ বিস্তার করতে পারে। তো এই ভাইরাস থেকে তৈরি হলো ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া তৈরি হলো। সেই ব্যাকটেরিয়া থেকে এলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া থেকে আরও ধাপে ধাপে ধারাবাহিক প্রক্রিয়ায় তৈরি হলো বহুকোষী উদ্ভিদ এবং বহুকোষী নানা প্রাণী, যাদের মধ্যে আমরাও আছি। তো এই হলো জৈব বিবর্তন প্রক্রিয়া। এবারে অভিব্যক্তির মুখ্য যে ঘটনাগুলি এতক্ষণ আমরা পড়লাম, তার একটি ধারাবাহিক সংক্ষিপ্তসার দেখে নেওয়া যাক। প্রথমে এলো কি পৃথিবীর সৃষ্টি। পৃথিবী না সৃষ্টি হলে প্রাণ কী করে সৃষ্টি হবে, তাই না? প্রায় 450 কোটি বছর পূর্বে সূর্যের অংশ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি উপাদানগুলি মুক্ত আয়নিত অবস্থায় ছিল। এতটাই গরম ছিল, ওইসব পদার্থগুলো আয়ন হয়েছিল। পৃথিবীর আদিম পরিবেশ ছিল বিজারকধর্মী। মুক্ত অক্সিজেন পরিবেশে ছিল না, মুক্ত অক্সিজেন তখন ছিল না। পরের ধাপ আসছে কি জীবনের উৎপত্তি। প্রায় 350 কোটি বছর পূর্বে বিভিন্ন উপাদানের, যেমন অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এবং বিদ্যুৎ শক্তি, ইউভি রশ্মি, কসমিক রশ্মি, এই সমস্ত মহাজাগতিক শক্তির দ্বারা রাসায়নিক বিবর্তনের ফলে সরল জৈব উপাদান সৃষ্টি হয় এবং জৈবিক বিবর্তনের ফলে জীবনের উৎপত্তি ঘটে। ওই সরল জৈব যৌগ থেকে জৈবিক বিবর্তন হয়ে জীবনের উৎপত্তি ঘটছে। পরের দশায় এককোষী জীবের উৎপত্তি। প্রায় 300 কোটি বছর পূর্বে সমুদ্রের গরম তরল সুপে কোয়াসার্ভেট কণাগুলি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিনের আবরণী সহ উৎসেচক ও আরএনএর সহায়তায় এককোষী জীবের বা প্রোক্যারিওট জীবের আবির্ভাব ঘটে। এটা ছিল কেমো অটোট্রপ। কেমো অটোট্রপ মানে রাসায়নিকভাবে তারা পুষ্টি সংগ্রহ করত। এর পরের ধাপে এলো সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এবং তাদের দ্বারা অক্সিজেন পরিবেশে মুক্ত হচ্ছে। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আদি জীব ব্যাকটেরিয়া। ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করতে থাকলো, ফলে অন্যান্য জীব সৃষ্টির সূচনা হয়ে গেল। এই সময় নীলভ সবুজ শৈবাল তৈরি হয়েছিল। এককোষী থেকে এবারে আসবো বহুকোষী জীবের উৎপত্তি। সমধর্মী সম্পন্ন কতকগুলি এককোষী জীব একত্রে সমবন্টন করে বসবাস করতে শুরু করলো, ফলে জননের মাধ্যমে ধীরে ধীরে সৃষ্টি হলো বহুকোষী। ভলভক্স নামক শৈবাল এই ধরনের জীব, বহুকোষী জীব ভলভক্স। তারপরে আস্তে আস্তে সমুদ্রের তলায় সৃষ্টি হতে থাকলো মাছের মতো মেরুদণ্ডী প্রাণী। বহুকোষী অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকর্ড জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে। নোটোকর্ড মানে এই পরে নোটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, মানে নোটোকর্ড থেকে মেরুদণ্ড তৈরি হয়, ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটছে। এবারে জলজ পরিবেশ থেকে ডাঙায় ওঠার চেষ্টা হবে। ডাঙার উদ্ভিদের বিবর্তন। বিভিন্ন জলজ শ্যাওলা থেকে ডাঙায় বিস্তার লাভ করে। শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে ডাঙায় মস, ফার্ম, ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়, ফলে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হলো, গাছপালা তৈরি হয়ে গেল। চার পেয়ে অমেরুদণ্ডী প্রাণীর ডাঙায় ওঠা। প্রাণীরা কিন্তু এতক্ষণ জলেই ছিল, মাছ। তো পরিবেশে পরিবর্তনের ফলে যখন গাছপালা তৈরি হয়ে গেল, মাছ থেকে উভয়চর প্রাণী সৃষ্টি হলো, ব্যাঙের উদ্ভব ঘটলো। মানে জল থেকে এবার তারা স্থলেও বসবাস করতে পারবে, জল স্থল দুটোতেই বসবাস করতে পারবে। তারাই হচ্ছে উভয়চর প্রাণী, অর্থাৎ কিনা
ব্যাঙ জাতীয়। এই ডাঙায় এসে এরা ফুসফুসের সাথে শ্বাসকার্য চালাতো, ফুসফুস তৈরি হলো শ্বাসকার্য চালানোর জন্য। তাহলে জল থেকে ডাঙায় উঠলো অ্যামফিবিয়া বা ব্যাঙ, উভয়চর। পরের ধাপ, অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। এই উভয়চর প্রাণী থেকে সৃষ্টি হয়েছিল সরীসৃপ জাতীয় প্রাণী, যেমন গিরগিটি, কুমির, সরীসৃপ জাতীয় প্রাণী। এই সরীসৃপ প্রাণী থেকে সৃষ্টি একদিকে পক্ষী, পায়রা, চিল, যে কোনো রকম পাখি সৃষ্টি হচ্ছে, ওই সরীসৃপ থেকে পাখি সৃষ্টি হচ্ছে। এবং অপরদিকে ওই সরীসৃপ থেকে স্তন্যপ্রায়ী প্রাণী সৃষ্টি হচ্ছে, গরিলা, শিম্পাঞ্জি, এগুলো সব কালক্রমে অভিযোজন ও অভিব্যক্তির ধারায় সব শেষে মানুষের উৎপত্তি হয়েছিল। তো এই হলো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, একটা সারণী চিত্র। তোমরা অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি সম্পর্কে অবহিত হলে। যদি ছকের সাহায্যে দেখি এই অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি, দেখব প্রথমে পৃথিবীর সৃষ্টি হলো, সেখান থেকে জীবনের উৎপত্তি হলো, সেখান থেকে এককোষী জীবের উৎপত্তি, তারপরে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া পরিবেশে অক্সিজেন ত্যাগ করলো, শুরু হয়ে গেল বহুকোষী জীবের উৎপত্তি। সেখান থেকে মাছের মতো মেরুদণ্ডী প্রাণী সমুদ্রের তলায়, জলের তলায় উৎপন্ন হলো, এবং সেখান থেকে বিবর্তনের মাধ্যমে ডাঙার, জলজ উদ্ভিদ থেকে ডাঙার উদ্ভিদের বিবর্তন হলো, বিরুৎ জাতীয়, গুল্ম জাতীয়, বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয়ে পৃথিবীতে বসবাসের উপযোগ্য হলো, নতুন বাসস্থান তৈরি হলো এই পৃথিবীতে। তারপরে চার পেয়ের প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, যেমন উভয়চর তৈরি হলো, ওই মাছ থেকে উভয়চর প্রাণী ব্যাঙ এইভাবে তৈরি হলেও, মানে জলেও বসবাস করতে পারবে, আবার ডাঙায়ও বসবাস করতে পারবে, অর্থাৎ কিনা জল থেকে ডাঙায় উঠলো। তারপরে ওই উভয়চর প্রাণী থেকে তৈরি হয়ে গেল বহুযুগ পরিবর্তনের ফলে সরীসৃপ জাতীয় প্রাণী সৃষ্টি হলো। এই সরীসৃপ থেকে আরও যুগ যুগ ধরে বিবর্তনের ফলে একদিকে চলে গেল পক্ষী শ্রেণী, বিভিন্ন রকম পাখিদের সৃষ্টি হতে থাকলো, আর একদিকে চলে এলো স্তন্যপায়ী প্রাণী, যেমন গরিলা, শিম্পাঞ্জি। এখান থেকে আরও বিবর্তনের ফলে আধুনিক মানুষ। প্রথমে তো আধুনিক মানুষ তৈরি হয়নি, আমরা প্রথমে যে ছবিটা দেখেছিলাম সেখানে গুহাবাসী মানুষ, আদিম গুহাবাসী মানুষ ধাপে ধাপে বিভিন্ন তার নাম হয়েছিল, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, এবং বর্তমানে আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স থেকে আরও আধুনিক মানুষ বর্তমানে, তাদেরকে বলা হয় হোমো স্যাপিয়েন্স, যেটা আধুনিক মানুষ তৈরি হয়েছে। তো আজ আমরা জানলাম এখন অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী।